দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। সেপ্টেম্বর শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে 6,44,000 কোটি টাকা, আরও বাড়ার শঙ্কা বিশ্লেষকদের। দেশের ডিজিটাল ব্যাংকিং সেবার বাইরে 75% গ্রাহক অজ্ঞতা আর নিরাপত্তাহীনতার শঙ্কায় নেই কাঙ্ক্ষিত অগ্রগতি, বলছে বিআইবিএম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চালু হলো পেপারলেস স্মার্ট সাবমিশন সিস্টেম, পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিতে ভূমিকা রাখবে মত সংশ্লিষ্টদের। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। সেপ্টেম্বর শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ 6,44,000 কোটি টাকা ছাড়িয়েছে, অর্থাৎ বিতরণকৃত ঋণের 36% খেলাপিতে পরিণত হয়েছে, যা 25 বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। 3 মাস পর পর ব্যাংকিং খাতে খেলাপির তথ্য দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু গত মার্চের পর সেই তথ্য আর প্রকাশ করেনি সংস্থাটি। দীর্ঘ প্রায় 6 মাস পর বুধবার প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট ঋণ বিতরণ হয়েছে 18,03,840 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 6,44,515 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 35.73%। অর্থাৎ ব্যাংকিং খাতে 3 ভাগের 1 ভাগ ঋণই এখন খেলাপিতে পরিণত হয়েছে। আমরা নতুনভাবে যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি, এটাই আসলে অনেক বেশি বাড়িয়েছে, যেগুলো এর আগে আমাদের করা হয়নি। তো এটাতে আমরা প্রকৃত চিত্র কিছু বেরিয়ে এসছে, এইটা একটা। এবং এর মধ্যে আমরা আবার আন্তর্জাতিক সর্বোত্তম নীতিতে আমরা যে পলিসিটা গ্রহণ করেছি, যেটা হচ্ছে এই পলিসির ইফেক্টটাও এখানের মধ্যে আছে, যার ফলে এই সব মিলিয়ে আমাদের যে এই ঋণ শ্রেণীকরণের হারটা অনেক বৃদ্ধি পেয়েছে। এর আগে 2024 সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল 2,84,977 কোটি টাকা, যা সে সময়কার মোট বিতরণকৃত ঋণের 17%। বছর ব্যবধানে যা বেড়েছে 3 গুণ। রাইট অফ, পুনঃতফসিলকৃত ঋণ ও আদালতে আটকে থাকা ঋণ সহ দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণ হিসেব করলে সামনের দিনে খেলাপি আরও বাড়তে পারে। প্রকৃত ঋণ খেলাপের পরিমাণ এর চেয়ে অনেক বেশি হবে, যা অর্থনীতির জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই ভয়ঙ্কর। এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক যে ব্যবস্থাটি নিয়েছে, যে যাদের ঋণ খেলাপিগুলো হয়েছে তাদের ঋণ যে রিশিডিউলিং করা, যে 10 বছর মেয়াদে তাদের যে সুযোগ দেয়া, প্রতি বছর 2% যদি তারা ঋণ পরিশোধ করে, তাহলে এই ঋণগুলোকে আবার স্বাভাবিক ঋণে পরিণত করা, এটাও কিন্তু বুমেরাং হতে পারে যদি নতুন করে যারা ঋণ নিয়েছে তারা যদি এটার অপব্যবহার করে। এর আগে 1999 সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ছিল রেকর্ড 41.1%। এরপর এই হার ধারাবাহিকভাবে কমতে কমতে 2011 সালে নেমে আসে 6.1%। তারপর থেকে নন পারফর্মিং ঋণ আবার বাড়তে শুরু করে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ডিজিটাল সেবার বাইরে এখনও ব্যাংক খাতের 75% গ্রাহক মূলত সেবা সম্পর্কে অবগত না থাকা ও নিরাপত্তাহীনতার শঙ্কায় এমন অবস্থা। বুধবার বিআইবিএম প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয় রিটেল ব্যাংকিংয়ে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা প্রযুক্তির উচ্চ মূল্য ও এর অবকাঠামো থেকে বিনিয়োগ। সেই সাথে আছে সাইবার সিকিউরিটি ও দক্ষ জনবলের অভাব। দেশের ব্যাংক গ্রাহকদের একটি বড় অংশই এখনও লেনদেনের জন্য সরাসরি ব্যাংকে গিয়ে থাকেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর তথ্য বলছে, ব্যাংক খাতের 25% বেশি গ্রাহক এখনও বছরে 7 থেকে 12 বার নির্দিষ্ট ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে তাদের লেনদেন করে থাকেন। বছরে 1 থেকে 2 বার ব্যাংকে যাওয়া গ্রাহকের সংখ্যা 14%-এর উপরে। প্রতি 2 মাসে কমপক্ষে একবার ব্যাংকে যান 1.25%, আর বছরে 30 বারের বেশি ব্যাংকে গিয়ে লেনদেন করেন এমন গ্রাহক 4%-এর বেশি। সব মিলে দেশের 75%-এর মতো গ্রাহক এখনো সশরীরে ব্যাংকে গিয়ে সেবা নিয়ে থাকেন। সবচেয়ে বড় প্রশ্নটা বলতেছে যে লিটারেসি এবং নলেজ গ্যাপ, তার মানে ব্যাংকের প্রোডাক্ট এবং সার্ভিস সম্বন্ধে তারা জানেই না, এটা কিভাবে ইউজ করতে। স্টিল 75% লোক ব্যাংকের চ্যানেলে যারা কাজ করে ব্যাংকে, এরা 75% এখনো অ্যাওয়্যার না এই টেকনোলজির বেনিফিট কি, সিকিউরিটি কি, ইত্যাদি ইত্যাদি। বিআইবিএম এর গবেষণা বলছে, ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে প্রাথমিক অগ্রগতি হয়েছে 12.5%-এর বেশি ব্যাংকের। রূপান্তরের এই ধারায় স্টেজ 2 বা দ্বিতীয় ধাপে আছে 68%, স্টেজ 3-তে আছে 19% ব্যাংক। তবে এখনও পুরোপুরি ডিজিটাল সেবা নিশ্চিত করতে পারেনি দেশের কোনো ব্যাংকই। আলোচনায় উঠে আসে আইটি খাতে অপ্রতুল বরাদ্দে ও ব্যাংকের পরিচালনা পর্ষদের অনীহায় নিশ্চিত করা যাচ্ছে না ডিজিটাল ব্যাংকিং সেবা। এই পারপাসে আমরা দেখেছি যে বাজেটের 12% এভারেজ এখন টেকনোলজি পারপাসে ইউজ হয়, এবং কোনো ব্যাংকের ক্ষেত্রে এটা অনলি 3%, যেটা খুবই কম। যে এখনকার যুগে আপনি টেকনোলজিতে ইনভেস্ট না করে কিন্তু ব্যাংকিং সেক্টরে সাস্টেন করাটা খুব টাফ হয়ে যাবে। টেকনোলজি ইনভেস্টমেন্ট যে আমি করবো,
করতে গেলে আমার যে খরচটা লাগবে সেই খরচটা অনেক ক্ষেত্রে করা এখন অনেক ব্যাংকের জন্য জটিল হয়ে আসছে। অনেকের সার্ভাইভালের ইস্যু আছে, তাদেরকে সার্ভাইভ করতে হবে, তারপরে নতুন টেকনোলজিতে ইনভেস্ট করতে হবে। সেইটার কারণে পুরো ইকোসিস্টেমকে একটা শেপে আনা সময় সাপেক্ষ ব্যাপার। আলোচনায় পরামর্শ দেওয়া হয় ব্যাংকের একজন গ্রাহক ঠিক কি পরিমাণ নগদ টাকা লেনদেন করতে পারবে সে বিষয়ে একটি নীতিমালা করা দরকার, যার নির্ধারণ করা গেলে কমবে নগদ লেনদেন, সেই সাথে কমবে অর্থ পাচার ও দুর্নীতির সুযোগ। 5 লাখ টাকা 10 লাখ টাকার উপরে একটা থ্রেশহোল্ড অ্যামাউন্টের উপরে কোনো ক্যাশ ট্রানজ্যাকশন করা যাবে না। এটা কেন করা হচ্ছে না? তাহলে আমাদের এই যে ক্যাশ ট্রানজ্যাকশনের ভলিউমটা কমে যেত, কি হতো? ট্রান্সপারেন্সি বাড়তো। ট্রান্সপারেন্সি বাড়লে কি হয়? কর ফাঁকে দেওয়া বন্ধ হবে, মানি লন্ডারিং বন্ধ হবে। দেশের ডিজিটাল ব্যাংকিং এ আরেক বড় বাধা স্মার্টফোনের ব্যবহারকারীর সংখ্যা, যা বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক কিছু মোবাইল ফোন কোম্পানির সাথে কাজ করছে বলেও জানানো হয় আলোচনায়। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এবার পেপারলেসে স্মার্ট সাবমিশন সিস্টেম চালু হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। বুধবার রাজধানীর নিকুঞ্জে ডিএসসি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। এ সময় সংশ্লিষ্টরা বলেন, এখন থেকে সিএসসি রিয়েল টাইম ডাটা পাওয়া যাবে, আর্কাইভ থাকবে অটোমেটেড, যা গ্যাম্বলিং সহ পুঁজিবাজারের অপরাধ কমিয়ে আনবে। চিঠি ফাইলপত্রের মাধ্যমে যোগাযোগ বাদ দিয়ে পেপারলেস স্টক এক্সচেঞ্জ হিসেবে প্রথম যাত্রা শুরু করে ডিএসসি 2024 সালের ফেব্রুয়ারিতে। এবার এ যাত্রায় যুক্ত হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। অনুষ্ঠানে জানানো হয়, স্মার্ট সাবমিশন সিস্টেমের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানির কমপ্লায়েন্স নিশ্চিত হবে। একই সাথে রিয়েল টাইম ডেটা, কেন্দ্রীয়ভূত তথ্য ভান্ডার, অটোমেটেড ডেটা আর্কাইভ থাকবে, যা খরচ ও সময় বাঁচাবে। কপি অনলাইনে আর বাকিগুলা হচ্ছে হার্ড কপি। তো আজকে এই সমস্যাটার আমরা সমাধান করলাম। আজকে থেকে আর কাস্টমারকে তাদের প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন হোক অথবা যে রেগুলেটরি রিপোর্টিং, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড আদার ডকুমেন্টস সাবমিট করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের যে হার্ড কপি সাবমিশনটা পুরোপুরি এলিমিনেটেড হলো। খাত সংশ্লিষ্টরা বলছেন, স্মার্ট সাবমিশন সিস্টেম তথ্যগত সুরক্ষা নিশ্চিত করবে, যা পুঁজিবাজারের গ্যাম্বলিং সহ যে কোনো অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্মার্ট পুঁজিবাজারের পথে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেল বলেও মন্তব্য করেন তারা। কর্পোরেট এন্টিটি এই কনসেপ্টটাকে আরো এস্টাবলিশ করতে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেটা অ্যান্ড রিলায়েবল ফাইন্যান্সিয়াল ডেটা, বিলিভেবল ফাইন্যান্সিয়াল ডেটা, অ্যাকাউন্টেবল ফাইন্যান্সিয়াল ডেটা। তো এই জিনিসগুলোর জন্য যেটা দরকার, এই ডিজিটাল প্ল্যাটফর্মটা এক ধরনের জবাবদিহিতা এবং ট্রান্সপারেন্সি এনশিওর করবে। এগুলো হচ্ছে ট্রান্সপারেন্সি প্রজেক্ট ফর দ্য রেগুলেটর, এগুলো হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট ফর দ্য রেগুলেটর একটা কর্পোরেট কালচারকে ক্রিয়েট করতে গেলে। ভবিষ্যৎ পুঁজিবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই নির্ভর সফটওয়্যার চালুর আহ্বান জানান আলোচকরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গত 5 বছরে দেশে কীটনাশকের ব্যবহার বেড়েছে 81.5%। বালাইনাশক ব্যবহার করতে গিয়ে গত বছর 3 জনের মৃত্যু হয়েছে। কৃষিকাজের সঙ্গে জড়িত প্রায় সবাই রয়েছে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে। বুধবার রাজধানীর আগারগাঁয়ে পর্যটন ভবনে পরিবেশবাদী সংগঠন বেলা আয়োজিত সেমিনারে এসব কথা উঠে এসেছে, যেখানে বক্তারা বলেন, কীটনাশকের সঠিক ব্যবহার নিশ্চিতে সংশোধন করতে হবে বিদ্যমান আইন ও বিধিমালা। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এবং দেশের শ্রমশক্তির 41% এখনো কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশের জিডিপিতে কৃষির অবদান প্রায় 15% এবং দেশের 85% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিলের তথ্য বলছে, 2020 সালে দেশের আবাদযোগ্য জমির পরিমাণ কমে দাঁড়িয়েছে 58.19%। এমন অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি ও অতিরিক্ত উৎপাদনের তাগিদে জমিতে ব্যবহার করা হচ্ছে মাত্র অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক। সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্স ইন্টারন্যাশনালের হিসেবে গত 5 বছরে কীটনাশকের ব্যবহার বেড়েছে 81.5%। বালাইনাশক ব্যবহার করতে গিয়ে গত বছর 3 জনের মৃত্যু হয়েছে। কৃষিকাজের সঙ্গে যারা জড়িত প্রায় সবাই রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। মানুষের যেমন রোগ বালাই বাড়ছে, ধানের রোগ বালাই বাড়ছে, হাঁসের রোগ বালাই বাড়ছে, মাছের রোগ বালাই বাড়ছে, গরুর রোগ বালাই বাড়ছে। এটা গত
20 থেকে 25 বছরের ঘটনা। আপনার 3 জনই পেস্টিসাইড স্প্রে করতে যে আক্রান্ত হয়ে ধান খেতে মারা যায়। আমাদের উপরে যে এই সিনথেটিক সার কিংবা কীটনাশক চাপায় দেওয়া হয়েছে, এটা একদমই প্রকল্প, এটা ইচ্ছা করে করা হয়েছে। এমন বাস্তবতায় কীটনাশকের ঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন কৃষিবিদেরা। আমাদের দেশে যথেষ্ট আইন আছে এবং সেই আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের যার যার দায়িত্ব, এটা সম্ভবত আমরা ওভাবে পালন করছি না। যেখানে আমাদের 18 কোটি মানুষ তার স্বাস্থ্য ঝুঁকিতে আছে, শুধু মানুষ না, আর যে প্রাণীকুল, এখানে তো আপনারা অলরেডি এটা স্বীকার করেছেন বা প্রেজেন্টেশনে আসছে, আমাদের কিন্তু প্রাণীকুলও নিরাপদ না। সমন্বিতভাবে কিভাবে এটা ব্যবহার করে আমাদের যে বর্তমান উৎপাদন ব্যবস্থা যেটা আছে সেটাকে আরো উপরে নিতে পারি এবং সেটা অবশ্যই পরিবেশ বান্ধব, স্বাস্থ্য বান্ধব যাতে হয়, সেই কাজটা কিন্তু আমরা বর্তমানে করছি। 2023 সালের হিসেব অনুযায়ী সারা দেশে কীটনাশকের ব্যবহার ছিল প্রায় 39,157 টন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে 25টি বিপজ্জনক বালাইনাশক শনাক্ত করেছে। এর মধ্যে 11টি কীটনাশক, 5টি আগাছানাশক, 7টি ছত্রাকনাশক ও 2টি ইঁদুরনাশক। এসব বালাইনাশকের 9টি বাংলাদেশে ব্যবহার করা হয়। মাহমুদুল হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা সদর উপজেলার কালাইস্টিপাড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মিষ্টি তৈরির কারখানায় চিনিতে রং মিশিয়ে গুড় তৈরির প্রমাণ মেলে। এ ঘটনায় কারখানা মালিককে 10,000 টাকা জরিমানা করা হয়। এদিকে শেরপুর পৌর শহরে অবৈধভাবে মজুত করা টিসিবির 248 বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এদিকে নিয়ম নীতির না মেনে পরিচালনা করায় নোয়াখালীর সুবর্ণচরে একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া রায়খংছড়ির ঘুমধুমে অবৈধ 2টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে দিনাজপুরের বিরামপুরে অবৈধভাবে পলিথিনের কারখানা পরিচালনার দায়ে 25,000 টাকা জরিমানা ও পলিথিন তৈরির সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 8 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,009-এ। বেচাকেনা হয়েছে 527 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 157টির, কমেছে 174টির, আর অপরিবর্তিত আছে 54টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট যে বিয়ারিশ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে, ইন্ডেক্স মাত্র 8 পয়েন্টস কমে এখন ফাইনালি ক্লোজ হয়েছে 5,010 পয়েন্টসে। পাশাপাশি মার্কেট টার্নওভার ছিল প্রায় 500 কোটি টাকা। পার্সেন্টেজের দিক থেকে আজকে 41% কোম্পানির প্রাইস বেড়েছে, কমেছে 45%, এবং অপরিবর্তিত ছিল মাত্র 14% কোম্পানির প্রাইস। সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে, ফলোড বাই ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টর। ফাইনালি আজকে সবচেয়ে বেশি ইন্ডেক্সে পজিটিভলি কন্ট্রিবিউট করেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ। $1 ট্রিলিয়ন বাজার মূল্যের মাইলফলক স্পর্শ করেছে মার্কিন ওষুধ কোম্পানি এলি লিলি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো ওষুধ কোম্পানি $1 ট্রিলিয়ন ক্লাবে প্রবেশ গড়ল ইতিহাস। ওজন কমানোর ওষুধের বিপুল চাহিদার কারণে বাজার মূল্য এতটা বেড়েছে এলি লিলির। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। $1 ট্রিলিয়ন ক্লাবে বরাবরই আধিপত্য প্রযুক্তি খাতের প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর, কিন্তু প্রথমবারের মতো কোনো ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রবেশ করল এই ক্লাবে। শুক্রবার $1 ট্রিলিয়ন বাজার মূল্য ছুঁয়েছে মার্কিন ওষুধ কোম্পানি এলি লিলি। চলতি বছর এলি লিলির শেয়ার দর বেড়েছে 35%-এরও বেশি, যার বড় অংশই এসেছে বিশ্ব বাজারে ওজন কমানোর ওষুধের চাহিদা দ্রুত বাড়ার কারণে। গত 2 বছরে নতুন ও অত্যন্ত কার্যকর স্থূলতা বিরোধী ওষুধ বাজারে আসার পর এই খাতটি স্বাস্থ্যসেবার সবচেয়ে লাভজনক পণ্যের একটিতে পরিণত হয়েছে। ওয়াল স্ট্রিটের পূর্বাভাস অনুযায়ী 2030 সালের মধ্যে ওজন কমানোর ওষুধের বৈশ্বিক বাজার $150 বিলিয়ন পৌঁছাতে পারে। এর বেশিরভাগই হবে এলি লিলি ও নভো নর্ডিস্কের ওষুধের মাধ্যমে। প্রথম দিকে বাজারে ডেনমার্কের নভো নর্ডিস্ক এগিয়ে থাকলেও এলি লিলির স্থূলতা প্রতিরোধী ওষুধ মাউনজেরো ও জেপবাউন্ড দ্রুত জনপ্রিয়তা পায়, যার উপর ভর করে প্রতিষ্ঠানটি তার প্রতিদ্বন্দ্বীদের দ্রুতই পেছনে ফেলে।
2023 সালের শেষ দিকে জেববাউন্ড বাজারে আসার পর থেকে লিলির শেয়ারের দাম বেড়েছে 75% বেশি। সর্বশেষ প্রকাশিত ত্রৈমাসিকে লিলি স্থূলতা ও ডায়াবেটিস সংক্রান্ত ওষুধ থেকে আয় করেছে $10 বিলিয়ন বেশি, যা তাদের মোট $17.6 বিলিয়ন আয়ের অর্ধেকেরও বেশি। হোয়াইট হাউসের সঙ্গে সাম্প্রতিক চুক্তি ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা এলি লিলির ধারাবাহিক প্রবৃদ্ধির জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এসব উদ্যোগ ভবিষ্যৎ বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান আরও শক্ত করবে। বিনিয়োগকারীরা এখন লিলির আরেক স্থূলতা প্রতিরোধী ওষুধ অরফরগ্লিপ্রনের দিকে নজর রাখছেন, যা আগামী বছরের শুরুর দিকেই অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্স দিন। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।